জীবন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, বালি কয়লা চুরির টাকার ভাইপোই নাটের গুরু। ঠিক বলছি? তাই ভিক্ষা নয় শিক্ষা চাই, ভাতা নয় ভাত কাপড় জোগাড়ের কর্ম এবার চাই। যদি না দিতে পারো এই 26-এ এই বাংলা থেকে সাধারণ মানুষ করবে তোমার বিদায়। 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না, আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো, চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? তাই আপনাদের বলবো একটু ভাবতে হবে। 1500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খামচিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টো দিকে লাল ঝান্ডা আইএসএফ যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1500 লাগবে না প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে, তার ব্যবস্থা হবে? তো একদিকে জোড়া ফুল কি বলছে, লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3-র পরের বাচ্চারা যারা আছেন, আচ্ছা এখানে যারা আছেন কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে একটা হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে, মিড ডে মিল খায় আর কেটে চলে আসে। কাদের ছেলেরা? হাত তুলুন তো। সবাই তো খুঁজলে দেখা যাবে আতস কাঁচ দিয়ে 2-4 এই আর মুখে লিখো ব্রাশ লাগাও তো। এই দা থাক, ও থাক থাক থাক, ও থাক থাক থাক। আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4-এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6-এর বাচ্চাটাকে থাকবেন, 3 থেকে 4-এ উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কের বইটা দিয়ে খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4-এ উঠেছিস, ক্লাস 3-এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6-এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চে ওটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1500 টাকা ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছে। যে হাতে মায়েরা 1500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7-এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে। আমার বাঙালি বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জির দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যা ওকে বোমটা মেরায়, ওই বুথ দখলটা করায়, আইএসএফ বা বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর, এই করাবে তো।
যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়ের আপনাদের বলছি, 1,500 টাকা দিচ্ছে, আমি এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়ের 1,500 টাকায় কিছু হয় না, ন্যূনতম 5,000 দেওয়া দরকার মায়েদেরকে এই মাস গেলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। তাই আপনাদের বলবো, একটু ভাববেন। 1,500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছেন তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে। কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল। কারণটা কি? ইন্টারভিউ যেন ভিডিওগ্রাফি না হয়। ভাবতে পেরেছেন? স্বচ্ছতার গোডাউন বলে দাবি করে নিজেদেরকে, সততার প্রতীক বলে দাবি করে, কিন্তু ইন্টারভিউয়ের যেন এটা ভিডিওগ্রাফি না করা হয় তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছে। আর এইদিকে খামচূর্ণ বামপন্থীরা কি বলছে একটু শুনে রাখুন। শুধু ভিডিওগ্রাফি নয়, আপনার ছেলে 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে। ওএমআর পরীক্ষায় যে বসবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু বাড়িতে নিজের কপি নয়, যতজন পরীক্ষা দেবে 10 লাখ 15 লাখ 20 লাখ যাই হোক না কেন, প্রত্যেকের ওএমআর শিটের স্ক্যান করে কপি আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় কে কেমন প্রশ্ন করেছে, কে প্রশ্নের কেমন উত্তর দিয়েছে, যে কেউ দেখতে পারবে। অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি থাকবে না। শুধু তাই নয়, ওরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না করতে হয় সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। আর আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি করে রাখবো। যদি কেউ মনে করে যে তার সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, সে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের সরকার আসলে আমরা তাকে ভিডিওগ্রাফিটা দিয়ে দেবো। প্রয়োজনে সে দেখার পরে কোর্টেও যে মামলা করতে পারবে। এই স্বচ্ছতা আমরা রাখবো। চাকরির ক্ষেত্রে 15 লাখ 20 লাখের কোনো কোটা থাকবে না, মেধার কোটা থাকবে। 100% রোস্টার মেনটেন করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে। এবার আপনি ডিসাইড করুন কি করবেন। এই জমি হাঙ্গরদের হাতে দায়িত্ব তুলে দেবেন, না খামচিহ্ন বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন, রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে আমার লাশের ওপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নেওয়ার কথা বলতে শুনছি না, বরঞ্চ এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, 68,938/2025 আমার কেস নাম্বার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল, তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছেন, যেই দিনকে আমার মামলা ডেট পড়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তার নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য, আপনার ভোটকে বাঁচানোর জন্য আমার মামলা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর একটা জায়গায় আপনারা ধাক্কা খেচ্ছেন। কখনো আপনাদের ওয়াকফ সংশোধনী আইন, তো কখনো আপনার এসআইআর এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আগামী 5 বছর একটু শান্তির সাথে থাকবো, আগামী 5 বছর আমার রুজি রুটি একটু যাতে বাড়ে, আগামী 5 বছর বাংলার ঐতিহ্য, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, সম্প্রীতি ঐক্যের বাংলায় যদি আমরা সম্প্রীতির সাথে থাকবো, কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়, এটাই যদি পরিচয় নিয়ে আগামী 5 বছর থাকতে চাই, এবং সাথে সাথে স্কুলের টিচার, হসপিটালের ডক্টর, আপনার এখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে সমকাজের সমবেতন থেকে শুরু করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং নার্সিং পাস করার পরও যারা চাকরি পাচ্ছে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যারা চাকরি পাচ্ছেন না, তাদের নিয়মিত এসএসসি এমএসসির মাধ্যমে নিয়োগ হবে, তাতে একটা
একটা সুন্দর সকাল পাবো, যেই সকালে আপনি আপনার ডেমোক্রেটিক রাইট সহজে এক্সারসাইজ করতে পারবো। যদি এই ধরনের একটা সমাজ ব্যবস্থা চান, তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের বলে যেতে পারি, যেখানে যেখানে খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে ভোট দেবেন, এবং যেখানে যেখানে লাল ঝান্ডার, যেখানে সিংহ আছে, কাস্তে হাতুড়ি তারা আছে, যেখানে কোদাল বেলচা চিহ্ন আছে, যেখানে আপনার লাল ঝান্ডার উপরে 3টে স্টার চিহ্ন আছে, তাদেরকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলেই আপনার অধিকার ফিরে আসবে। অন্যথায় এরা আপনার অধিকার ফিরাবে না, এরা লুটবে, আপনাকে শোষণ করবে, আপনাকে আপনার অধিকার থেকে এরা বঞ্চিত করবে। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার পরে অনেক বক্তারা আছেন, আমাদের সৃজনদা আছেন, কান্তিবাবু আছেন, আরও অ্যাডভোকেট শামীম ফিরদাউসদা আছেন, আরও বক্তারা আছেন, তারা বক্তব্য দেবে। আমার দ্বিতীয় একটা প্রোগ্রামে আছে, আমি সেখানে যাব। শুধু আমি এতটুকু কথা বলবো, কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তা না তাকিয়ে নিজের কানের দিকে আবার হাত দিয়ে দেখুন কান আছে না নাই। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, আর আমরা মনে করছি নকলের ওপরে যখন লেখে তখন আর নকলটাকে ভাবছি না। এ যখন সাবধান করে দিচ্ছে, এর থেকে তাহলে এটাই অরিজিনাল। কিন্তু ভুল হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। আমি এই মঞ্চ থেকে বলছি, বিজেপিকে আটকানো নয়, আটকাতে হবে বাংলাতে বিজেপিকে যে সুযোগ দিয়েছে তাকে সর্বপ্রথম আটকাতে হবে। বাংলাতে বিজেপির সাপ্লায়ার লাইনটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা যদি মমতা ব্যানার্জিকে হারাতে পারি, অটোমেটিক্যালি বিজেপি আটকে যাবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে এসে দাঁড় করাবো। 2011 সালের আগে বিজেপি বলে পশ্চিম বাংলায় কোনো অস্তিত্ব ছিল? এই বলতে পারবেন বিজেপি বলে কিছু দল ছিল? হয়তো খাতা কলমে ছিল, বাস্তবে ছিল না। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, আরএসএসরা। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি টার্গেট রাখতেন, যতবারই বিজেপি চাষ করার চেষ্টা করেছেন উনি স্প্রে দিয়ে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করেছেন। যতবারই বিজেপি পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন, জ্যোতিবাবু ততবারই তাদের মাথাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপি দেখলো, আরএসএস দেখলো, এভাবে তার জায়গা হবে না, তাই কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে নিয়ে এসে 1998 সালে তাকে সব রকম সহযোগিতা করে তার হাতে দায়িত্ব তুলে দিল যে বিজেপি চাষের অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না। 11 সালের পরে সরকারের পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি দায়িত্ব পেল, বিজেপি তার অস্তিত্বের জাগান দিল। তাই আপনারা যদি এখন মনে করেন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূলকে ভোট দিতে হবে, সম্পূর্ণ ভুল জায়গাতে ভোটটা নেবেন। আর সত্যি যদি প্রকৃত অর্থে যদি চান বিজেপিকে আটকানো দরকার, বিজেপিকে অপ্রাসঙ্গিক করা দরকার, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে 2011 আগের ইতিহাস আমাদের আনতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দায়িত্ব নেন তাহলেই ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপি অপ্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ, 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙর কিন্তু গা ভাসায়নি। ভাঙর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000+ লিড দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙরের যেটা ভাঙর প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোনো বাইনারিটা সত্যিকারের নয়, বাইনারি, কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তুলে, তাহলে খাম চিহ্ন তুলবে। বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পা হয়ে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব, কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথর প্রতিভা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান, এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে।